আজকের গল্পের শুরু হয় 1997 সালে ওয়াশিংটনের ঘন জঙ্গলে। সেখানে মার্টিন নামের এক নারী তার ছোট ছেলে জেসিকে নিয়ে ছুটি কাটাতে তার বাবা মায়ের বাড়িতে যাচ্ছিলেন। মার্টিনের বাবা ছিলেন একজন খুবই দক্ষ শিকারী, তাই আজ জেসি তার দাদুর সঙ্গে এই ঘন জঙ্গলে শিকারে যাবে, আর সেই ভাবনাতেই সে ভীষণ খুশি ছিল। বাড়িতে পৌঁছানোর পর জেসির দাদু বলেন তাদের এখনই শিকারে বের হতে হবে, কারণ রাত হওয়ার আগেই যে কোনোভাবে বাড়ি ফিরতে হবে। এরপর জেসির দাদু তাদের জন্য কিছু খাবার গুছিয়ে দেন এবং তারা দুজনে আনন্দের সঙ্গে যাত্রা শুরু করেন। জঙ্গলে পৌঁছে তারা নিরাপদ একটি জায়গায় গাড়ি পার্ক করেন। সেখানে জেসির দাদু তাকে একটি বন্দুক দেন। এরপর দুজনে জঙ্গলের ভেতরে শিকারের উদ্দেশ্যে এগিয়ে যান। দাদু পথ চলতে চলতে জেসিকে জঙ্গলে কিভাবে বেঁচে থাকতে হয় সেই কৌশলও শেখাচ্ছিলেন, আর জেসিও দাদুর সঙ্গে দারুণ আনন্দ করছিল। কিছুদূর এগোতেই তারা হঠাৎ একটি হরিণ দেখতে পায়। দাদু জেসিকে বলেন আজ এই হরিণটি তাকেই শিকার করতে হবে। তাই জেসি মনোযোগ দিয়ে হরিণটির দিকে নিশানা করে গুলি চালায়। গুলিটি হরিণের গায়ে লাগে, কিন্তু সে গুরুতর আহত অবস্থায় দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তাই তারা দুজন সেই আহত হরিণটির পিছু নিতে শুরু করে। ঠিক তখনই পথে জেসির খুব ক্ষুধা লাগে, তাই সে এক জায়গায় থেমে ব্যাগ থেকে খাবার বের করতে শুরু করে। এদিকে দাদু হাঁটতে হাঁটতে অনেকটা সামনে চলে যান। সেখানে গিয়ে তিনি আহত হরিণটিকে দেখতে পান এবং খুব খুশি হন, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখেন জেসি তার সঙ্গে নেই। এটা দেখে তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। অন্যদিকে জেসি জঙ্গলের মধ্যে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়। দাদুকে কিছু না জানিয়েই সে লুকিয়ে প্রাণীটির পিছু নিতে শুরু করে, কিন্তু পিছু নিতে নিতে কখন যে সে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে তা সে বুঝতেই পারেনি। হঠাৎ সে দেখে চারপাশে কোনো বাড়ি বা বসতি নেই, অথচ জঙ্গলের ঠিক মাঝখানে একটি সিঁড়ি দাঁড়িয়ে আছে। এটা দেখে জেসি খুবই অবাক হয়। মনে হচ্ছিল সিঁড়িটি যেন অল্প কিছুদিন আগেই নতুন করে তৈরি করা হয়েছে। তাই কোনো কিছু না ভেবে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। এদিকে দাদু পাগলের মতো জেসিকে খুঁজছিলেন। হঠাৎ পথের মাঝে তিনি জেসির ব্যাগ দেখতে পান, কিন্তু সেখানে জেসির কোনো খোঁজ ছিল না। এতে তিনি আরো বেশি চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি ভালো করেই জানতেন এই জঙ্গলে ভয়ঙ্কর সব হিংস্র প্রাণী থাকে এবং এখানে যে কোনো সময় ভয়াবহ কিছু ঘটতে পারে। এদিকে সিঁড়ির উপরে উঠে জেসি আবার সেই অদ্ভুত প্রাণীটিকে নিজের পেছনে দেখতে পায়। সে দ্রুত সিঁড়ি থেকে নেমে পালাতে শুরু করে, কিন্তু প্রাণীটির মুখ দেখার সঙ্গে সঙ্গে সে আতঙ্কে জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর সত্তাটি হঠাৎ করে জেসিকে টেনে নিজের সঙ্গে অদৃশ্য হয়ে যায়। এদিকে জেসির চিৎকারের শব্দ শুনে দাদু দ্রুত সেদিকে ছুটে যান। মনে হচ্ছিল জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় সিঁড়িটাই যেন সব ঘটনার শুরু। জেসির দাদুও সেই সিঁড়ি দেখে হতবাক হয়ে যান। ঠিক তখনই অন্ধকার থেকে সেই অদ্ভুত প্রাণী বেরিয়ে এসে তার উপর আক্রমণ করে। নিজেকে বাঁচাতে তিনি বন্দুক দিয়ে পরপর গুলি চালান, কিন্তু কোনো লাভ হয় না, কারণ সেই শক্তিশালী প্রাণী তাকেও টেনে নিয়ে যায়। দৃশ্য বদলে যায়। এবার দেখানো হয় সেই ঘটনার ঠিক 20 বছর পর। কয়েকজন কলেজ বন্ধু ছুটি কাটাতে একই জঙ্গলে বেড়াতে এসেছে। পথে তারা একটি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে থামে। দোকানের মালিক তাদের কথাবার্তা শুনে বুঝতে পারেন যে তারা পাশের সেই জঙ্গলেই যাচ্ছে। তিনি কঠোরভাবে তাদের সেখানে যেতে নিষেধ করেন। তিনি বলেন রেড মুনের সময় এলে বহু মানুষ সেই অভিশপ্ত জঙ্গল থেকে চিরতরে নিখোঁজ হয়ে গেছে, তাই কোনো অবস্থাতেই সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু বন্ধুরা মনে করে লোকটি শুধু মজা করছে, তাই তারা তার সম্পূর্ণ কথা উপেক্ষা করে যাত্রা চালিয়ে যায়। জঙ্গলের বাইরে গাড়ি রেখে সবাই ব্যাগ কাঁধে নিয়ে ভেতরে প্রবেশ করে। কিছুদূর এগোতেই তারা একটি পুরনো কুঁড়ে ঘর দেখতে পায়। জায়গাটি ভীষণ রহস্যময় লাগছিল। মনে হচ্ছিল বহু বছর আগে এখানে কেউ বাঁচার জন্য একটি সার্ভাইভাল ক্যাম্প বানিয়েছিল। তারপর তারা আবার সামনে এগিয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে, তবুও তারা থামে না, কারণ জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে রাত কাটানোর জন্য তাঁবু ফেলতে হবে। ঠিক তখনই রেবেকা নামে একটি মেয়ে পানি খাওয়ার জন্য থামে। এরপর নিচু হয়ে জুতার ফিতা ঠিক করতে থাকে। এদিকে তার বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেকটা সামনে চলে যায়। রেবেকা তা বুঝতেই পারেনি। হঠাৎ তার সামনে একটি অদ্ভুত মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটির 2 পা ভয়াবহভাবে পুড়ে গিয়েছিল। প্রথমে রেবেকা কিছুই বুঝতে পারে না, কিন্তু মেয়েটির মুখের দিকে তাকাতেই সে ভয়ে জমে যায়। আতঙ্কে দৌড়াতে দৌড়াতে সে পথ হারিয়ে আবার সেই পুরনো কুঁড়ে ঘরের সামনে ফিরে আসে, যেখান দিয়ে তারা কিছুক্ষণ আগেই গিয়েছিল। সে সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, এই ভেবে যে তার বন্ধুরা ফিরে এসে তাকে খুঁজে নেবে।
ঠিক তখনই সেই পোড়া মেয়েটি কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসে রেবেকার উপর ভয়ঙ্কর হামলা করে। তবে সৌভাগ্যবশত রেবেকা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং কিছু দূর এগোতেই তার বন্ধুদের সঙ্গে তার দেখা হয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। সবার ধারণা অতিরিক্ত হাঁটার কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই এসব বিভ্রম দেখছে। ডাক নামে এক বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করে। সে বলে এমন কিছুই হয়নি, বরং সবাইকে এই ট্রিপটা উপভোগ করা উচিত। কিন্তু নিক রেবেকার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে, কারণ দোকানদারও তাদের এই জঙ্গলে আসতে বারণ করেছিল। এখন নিকের মনে হতে থাকে হয়তো দোকানদারের কথাই সত্যি ছিল। এরপর সবাই আবার সামনে এগিয়ে যায়। শিগগিরই জঙ্গলে অন্ধকার নেমে আসে, তাই রাত কাটানোর জন্য দ্রুত কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই তারা একজন মানুষের চিৎকার শুনতে পায়। লোকটি খুব রাগান্বিত ছিল এবং সামনে বসে থাকা একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। মেয়েটি আর কেউ নয়, সেই একই ভয়ঙ্কর মেয়ে যাকে দেখে রেবেকা পালিয়েছিল। সবাই ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে যায়। দেখে লোকটি বারবার সেই মেয়ের কাছে ক্ষমা চাইছে, আর মেয়েটি মাথা নিচু করে নিশ্চুপ বসে আছে। আরো কাছে যেতেই তারা লোকটির মাথায় বড় একটি গর্ত দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর প্রাণী তার মস্তিষ্ক খেয়ে ফেলেছে। মেয়েটির কোলে একটি শিশু ছিল যে জোরে জোরে কাঁদছিল। বন্ধুরা তাদের সাহায্য করতে চাইলেও লোকটি যেন তাদের কথাই শুনতে পাচ্ছিল না। সে শুধু বারবার সেই মেয়ের কাছে ক্ষমাই চাইছিল। ঠিক তখনই ডাক লোকটিকে স্পর্শ করে। লোকটি হঠাৎ সবার দিকে তাকিয়ে বলে, এখনই এখান থেকে চলে যাও, না হলে তোমাদের কেউই বাঁচবে না। সে জানায় সামনে বসে থাকা মেয়েটি তার স্ত্রী, আর তার কোলে থাকা শিশুটি তার সন্তান। এরপর হঠাৎই সে নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে, কিন্তু অবাক করার বিষয়, গুলি লাগার পরও তার কিছুই হয় না। সে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে। এরপর সেই মেয়েটি উঠে দাঁড়িয়ে তার কোলে থাকা শিশুটিকে সবাইকে দেখায়, কিন্তু সেটি কোনো মানুষের শিশু ছিল না, দেখতে ছিল বিশাল এক বিকট পোকার মতো। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই আতঙ্কে দিশেহারা হয়ে যায় এবং আর কিছু না ভেবে প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। রেবেকা আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে আগেই সেই ভয়ঙ্কর মেয়েটিকে দেখেছিল, কিন্তু তখন কেউ তার কথা বিশ্বাস করেনি। এখন সবাই নিজের চোখে সেই বিভীষিকা দেখে ফেলেছে। দৌড়াতে দৌড়াতে তারা একটি তুলনামূলক নিরাপদ জায়গায় এসে থামে, কিন্তু এখন তারা বুঝতে পারছিল না কোথায় যাবে, কারণ পালাতে গিয়ে তারা আসল পথ হারিয়ে ফেলেছে। আর যতই সামনে এগোবে জঙ্গল ততই ঘন আর ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই সবাই সিদ্ধান্ত নেয় আজ রাতটা এখানে তাঁবু খাটিয়ে কাটাবে। ভোর হলেই তারা যত দ্রুত সম্ভব এই জঙ্গল ছেড়ে চলে যাবে। সবাই নিজের নিজের তাঁবু খাটিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কেউ কল্পনাও করেনি এই জঙ্গল ভ্রমণ এতটা ভয়াবহ হয়ে উঠবে। রাতে ঘুমের মধ্যে ডাক একটি অদ্ভুত স্বপ্ন দেখে। তার মনে হয় কেউ যেন তাকে তাঁবুর বাইরে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে সত্যি এক ভয়ঙ্কর প্রাণী তাকে টেনে জঙ্গলের অন্ধকারে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে সেই প্রাণী তার শরীর ছিঁড়ে ফেলেছিল। ডাকের চিৎকার শুনে তার অন্য বন্ধুরা ঘুম থেকে উঠে দেখে সে সত্যি তাঁবুর ভেতরে নেই। সবাই তাকে খুঁজতে বের হয়। মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করতে করতে তারা কিছুদূর গিয়ে ডাকের জুতো আর রক্তমাখা ছেঁড়া স্লিপিং ব্যাগ খুঁজে পায়, কিন্তু ডাকের কোনো খোঁজ নেই। সবাই ভাবে হয়তো কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে প্রচন্ড একটি আলো দেখা যায়, যার আলোয় পুরো জঙ্গল আলোকিত হয়ে ওঠে। মধ্যরাতে এই আলো কোথা থেকে এলো? আলো অনুসরণ করতে করতে তারা পৌঁছে যায় সেই রহস্যময় সিঁড়ির সামনে। সিঁড়ির চারপাশে জ্বলছিল অনেকগুলো ল্যাম্প। এটাই সেই একই সিঁড়ি যেখানে 20 বছর আগে ছোট্ট জেসি এসেছিল এবং এক ভয়ঙ্কর প্রাণীর হাতে নিখোঁজ হয়েছিল। এত ঘন জঙ্গলের মধ্যে সিঁড়ি আর জ্বলন্ত ল্যাম্প দেখে সবাই বিস্মিত হয়ে যায়। তাদের মনে প্রশ্ন জাগে, এখানে বিদ্যুৎ আসছে কোথা থেকে? জর্জ আর নিজেকে সামলাতে পারে না। সে সিঁড়ি পেয়ে ওপরে উঠতে শুরু করে। অন্যরা তাকে বারবার বাধা দিলেও সে কারো কথা শোনে না। ওপরে উঠে তারা সিঁড়ির পেছনে একটি লাল রঙের দরজা দেখতে পায়। তাদের ধারণা হয় ডাক নিশ্চয়ই ওই দরজার ভেতরে রয়েছে। ভেতর থেকে সাহায্যের জন্য আর্তনাদও শোনা যাচ্ছিল, তাই তারা নিশ্চিত হয়ে যায়। জোশ জোরে ধাক্কা দিয়ে দরজাটি খুলে ফেলে। দরজা খুলতেই সে নিচের একটি বেসমেন্টে পড়ে যায়। বেসমেন্টটি নানা জিনিসে ভর্তি ছিল। মনে হচ্ছিল মাটির নিচে যেন আরেকটি আলাদা জগৎ লুকিয়ে আছে। নিকো জর্জকে সাহায্য করতে নিচে নেমে আসে। সেখানে তারা স্পষ্টই ডাকের কণ্ঠ শুনতে পায়। সে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছিল, তাই তারা দুজন আরো ভেতরে এগিয়ে যায়।
কিছু দূর যাওয়ার পর তারা এক কোণে ভয়ে কুঁকড়ে বসে থাকা একটি ছোট্ট ছেলেকে দেখতে পায়। সে আর কেউ নয়, 20 বছর আগে নিখোঁজ হওয়া জেসি। অদ্ভুত ব্যাপার হলো এত বছর পরও জেসি এখনো ছোট্ট শিশুই রয়ে গেছে, কারণ মাটির উপরে থাকা সেই রহস্যময় সিঁড়িটি অন্য একটি ডাইমেনশনের সঙ্গে সংযুক্ত। ভয়ে কাঁপতে কাঁপতে জেসি তাদের জানায় এখান থেকে বের হওয়ার পথ সবসময় বদলে যায়। গত 20 বছর ধরে সে অসংখ্যবার পালানোর চেষ্টা করেছে, কিন্তু সে কখনোই সেখান থেকে বের হতে পারেনি। তাই যত দ্রুত সম্ভব সবাইকে এখান থেকে পালাতে হবে। কিন্তু জোশ আর নিক জেসির কথা বিশ্বাস করে না। তারা বলে চিন্তার কোনো কারণ নেই, কারণ বাইরে যাওয়ার পথ তারা ভালো করেই জানে। আসলে তারা তাদের বন্ধুর ডাককে খুঁজছিল, তাই দুজন আরো ভেতরে এগিয়ে যায়। নিক আর জোশের মনে হচ্ছিল এটি কোনো গোপন ঘাঁটি, যেখানে বহু বছর আগে সরকার গোপনে কাজ করত, কারণ জায়গাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো সাধারণ মানুষের এখানে পৌঁছানো প্রায় অসম্ভব। ঠিক তখনই জেসি অন্ধকারের সামনে অদ্ভুত কিছু দেখতে পায়। ভয়ে সে সেখানেই থেমে যায়। নিক টর্চের আলো ফেলতেই তারা একটি ভয়ঙ্কর প্রাণীকে দেখতে পায়। প্রাণীটিকে দেখেই তিনজন প্রাণ বাঁচাতে দৌড়ে সিঁড়ির দিকে ছুটতে শুরু করে, কিন্তু পেছন থেকে সেই প্রাণী জোশকে ধরে টেনে নিয়ে যায়। নিক আর জেসি কোনোভাবে পালিয়ে বাইরে আসতে সক্ষম হয়। নিজের চোখের সামনে জোশকে হারিয়ে নিক ভেঙে পড়ে। সে কিছুই করতে পারেনি। ঠিক তখনই সেই প্রাণীটিও উপরে উঠে আসতে শুরু করে। সে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকে, তাই বাধ্য হয়ে বেঁচে থাকার সবাই আবার দৌড়ে পালায়। দৌড়ানোর সময় নিকের পা পিছলে যায় এবং সে একটি গভীর গর্তে পড়ে যায়। সেখানে অসংখ্য মানুষের পুরনো মৃতদেহ পড়েছিল। আসলে এটাই সেই জায়গা যেখানে প্রাণীটি মানুষ ধরে এনে হত্যা করে এবং খেয়ে ফেলে। সেখানে তারা ডাকের মৃতদেহ দেখতে পায়। বন্ধুর এমন অবস্থা দেখে সবাই গভীর শোকে ডুবে যায়। এমন সময় সেই প্রাণী আবার তাদের শিকার করতে চলে আসে, কারণ সে ইতিমধ্যেই পুরোপুরি বেসমেন্ট থেকে বেরিয়ে এসেছে। সবাই আবার প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। হঠাৎ সামনে একটি পুরনো ভ্যান দেখতে পায়। সময় নষ্ট না করে সবাই দ্রুত ভ্যানের ভেতরে ঢুকতে যায়, কিন্তু রেবেকার ভাগ্য খুবই খারাপ ছিল। প্রাণীটি পেছন থেকে তাকে ধরে ফেলে এবং এক ঝটকায় তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। বাকিরা দ্রুত ভ্যানের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সেই প্রাণী সেখান থেকে চলে যায়। তখন জেসি সবাইকে একটি গুরুত্বপূর্ণ কথা জানায়। সে বলে এই প্রাণীটি চোখে কিছুই দেখতে পায় না, এটি শুধু শব্দ শুনে শিকার করে। তাই যদি বেঁচে থাকতে হয় তাহলে যাই করা হোক একেবারে নিঃশব্দে করতে হবে। এরপর সবাই খুব আস্তে আস্তে কথা বলতে থাকে। তখন জেসি নিজের আসল পরিচয় দেয়। সে জানায় 20 বছর আগে এই জঙ্গল থেকে যে ছোট্ট ছেলেটি নিখোঁজ হয়েছিল সেই জেসি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ ছোটবেলায় জেসি নিকের সঙ্গে একই স্কুলে এমনকি একই ক্লাসে পড়ত। সেই রহস্যময় সিঁড়ির নিচের জগতে সময় খুব ধীরে চলে, তাই 20 বছর কেটে গেলেও জেসি এখনো ছোট্ট শিশু রয়ে গেছে। কিছুক্ষণ পর তাদের মনে হয় বাইরে হয়তো বিপদ কমে গেছে, তাই তারা ভ্যান হতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ভ্যানের ভেতরে খুঁজে তারা একটি বন্দুক ও কিছু গুলি পায়। নিক এবং তার এক বন্ধু সাহস করে ধীরে ধীরে বাইরে বের হয়। এদিকে জেসি কিছু বাসনপত্র দূরে ছুঁড়ে ফেলে, যাতে শব্দ শুনে প্রাণীটির মনোযোগ অন্যদিকে যায়। কিন্তু প্রাণীটি নিক আর তার বন্ধুর উপস্থিতি টের পেয়ে সরাসরি তাদের দিকে ছুটে আসে। তারা প্রাণীটিকে লক্ষ্য করে বারবার গুলি চালায়, কিন্তু গুলিতে তার কোনো ক্ষতি হয় না। সে এক ঝটকায় নিকের বন্ধুকে হত্যা করে। সব বন্ধুদের মৃত্যু দেখে নিক প্রচন্ড রেগে যায়। প্রাণ বাঁচাতে সে আবার দ্রুত ভ্যানের ভেতরে ঢুকে পড়ে। এখন নিকের সব বন্ধুই মারা গেছে, তাই বাঁচতে হলে তাকে একাই এই ভয়ঙ্কর প্রাণীর মোকাবেলা করতে হবে। নিক ভ্যানের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার তুলে সেটির মুখ খুলে দূরে ছুঁড়ে ফেলে। প্রচন্ড শব্দ শুনে প্রাণীটি সেদিকে ছুটে যায়। ঠিক সেই মুহূর্তে নিক একটি ফ্লেয়ার জ্বালিয়ে সিলিন্ডারের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই বিশাল বিস্ফোরণ ঘটে। প্রাণীটির পুরো শরীরে আগুন ধরে যায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় সেই রহস্যময় সিঁড়িতেও আগুন লেগেছে, অর্থাৎ অন্য ডাইমেনশনে যাওয়ার সেই পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। নিক আর জেসি দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিল। তখন জেসি নিষ্পাপ কণ্ঠে নিককে বলে, আমি এখন বাড়ি যেতে চাই। দৃশ্য বদলে যায়। পরদিন সকালে কয়েকজন পুলিশ কর্মকর্তা তদন্ত করতে সেখানে আসে। তারা নিকের বন্ধুদের মৃতদেহের পাশাপাশি বহু বছর ধরে নিখোঁজ হওয়া আরো অনেক মানুষের মৃতদেহ খুঁজে পায়। এর কিছুক্ষণ পর খবর পেয়ে জেসির মা এবং দাদিও সেখানে আসেন। 20 বছর কেটে যাওয়ায় তারা অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু জেসিকে দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে যান, কারণ 20 বছর পরও জেসি ঠিক আগের মতোই ছোট্ট শিশু রয়ে গেছে।
আর এই রহস্যময় প্রশ্নের উত্তর না দিয়েই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা কিন্তু হবে আবারও নতুন ভিডিওতে।